This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. ইডি সমন এড়ানোয় আজ আদালতে হাজিরা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। লাগাতার ইডি সমন এড়ানোয় দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালতে দ্বারস্থ ইডি। আদালতের তলবে ভার্চুয়াল হাজিরা কেজরিওয়ালের। অপরদিকে আগামী সোমবার ফের কেজরিওয়ালকে ডেকেছে ইডি। 2029 সালে ভারতকে বিজেপি মুক্ত করবে আপ। আস্থা ভোটে জিতে হুঙ্কার কেজরিওয়ালের। শনিবার দিল্লি বিধানসভায় আস্থা ভোটে জয়ী আপ। 62 জন বিধায়কের মধ্যে আস্থা ভোটে এদিন উপস্থিত ছিলেন 54 জন বিধায়ক। ধনী ভোটে জয়ী কেজরির আপ। লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসে বড় ধাক্কা। বিজেপিতে যোগ দিতে পারেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ ও তার পুত্র নকুলনাথ। সূত্রের খবর 19 ফেব্রুয়ারি বিজেপিতে যোগ দিতে পারেন তারা। শুধু তাই নয়, পদ্ম শিবিরে যোগ দিতে পারেন 10 থেকে 12 জন বিধায়ক ও এক মেয়র, এমনটাই সূত্রের খবর। টার্গেট লোকসভা নির্বাচন। দিল্লিতে শুরু বিজেপি রাষ্ট্রীয় অধিবেশনে কর্মীদের 100 দিনের টার্গেট মোদির। বিজেপি কর্মীদের 100 দিন বুথেই দাঁত কামড়ে পড়ে থাকার নির্দেশ। মহিলা ও নতুন ভোটারদের আলাদা গুরুত্ব দেওয়ার নির্দেশ মোদির। দিল্লির ভারত মণ্ডপমে দুদিন ব্যাপী বিজেপি রাষ্ট্রীয় অধিবেশন। গত 5 বছরে কেন্দ্রীয় সরকারের কাজ তুলে ধরার নির্দেশ কর্মীদের। মোদি জমানায় কোনো দুর্নীতি হয়নি বলে প্রচারের নির্দেশ। বিজেপি 370 ও এনডিএর 400 আসনের টার্গেট গেরুয়া শিবিরের। বৈঠকে বুথে বুথে সংগঠন আরও মজবুত করার নির্দেশ নাড্ডার। বাংলার পথেই কর্ণাটক। বাজেটে গৃহলক্ষ্মীতে বিপুল বরাদ্দ সিদ্দারামাইয়ার। 2024-25 অর্থবর্ষে 28,608 কোটি টাকা বরাদ্দ কর্ণাটক সরকারের। গত বছরে এই প্রকল্পে বাড়ির গৃহকর্ত্রীদের জন্য মাসিক 2000 টাকা তুলে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন সিদ্দারামাইয়া। সপ্তাহ শেষে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। উল্টে গেল একটি মালগাড়ি। শনিবার দুপুরে দিল্লিতে প্যাটেলনগর দয়াবস্তি সেকশনের কাছে উল্টে যায় একটি মালগাড়ি। কমপক্ষে 8টি ওয়াগন লাইনচ্যুত হয়েছে বলে জানা গেছে। মালগাড়ির নিচে কয়েকজনের চাপা পড়ে থাকার আশঙ্কা। কিভাবে এই দুর্ঘটনা, শুরু হয়েছে তদন্ত। দেখছেন TV9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। আর এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। সন্দেশখালী কাণ্ডে উত্তম শিবুর বিরুদ্ধে নয়া মামলা। বড় খবর এই মুহূর্তে, শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দার ও শিবু হাজরার বিরুদ্ধে গণধর্ষণের চেষ্টার মামলা দায়ের করলো সন্দেশখালী থানার পুলিশ। আর বিস্তারিত জানবো, অর্ণব রয়েছেন টেলিফোন আমাদের সঙ্গে। অর্ণব, দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর এই মুহূর্তে, যে এক মহিলার গোপন জবানবন্দির ভিত্তিতে সন্দেশখালী থানার পুলিশ গণধর্ষণের মামলা রুজু করলো উত্তম সর্দার আর শিবুপদ হাজরার বিরুদ্ধে। এবং এই যে মামলা রুজু করা, সেটা নিয়ে কিন্তু রীতিমতন কিন্তু এই মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি বনগাঁর একটি মার্ডার কেসের অভিযোগ আছে এই উত্তম সর্দারের বিরুদ্ধে, সেটাও কিন্তু পুলিশ দায়ের করে। এবং ধর্ষণ কেসের জন্য 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন করে পুলিশ, যদিও বা আদালত 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। সুতরাং গোটা ঘটনায় তুমি বুঝতেই পারছো যে একজন মহিলার গোপন জবানবন্দির ভিত্তিতে যে সন্দেশখালী থানার শিবুপদ হাজরা এখনো পর্যন্ত যে এই পুলিশের এখতিয়ারে, অর্থাৎ পুলিশ কিন্তু তাকে গ্রেফতার করেনি। অথচ উত্তম সরকারের বিরুদ্ধে আরো একটা কেস লাগু করা হলো, যেখানে বনগাঁয় একটি মার্ডার কেসে সেখানেও কিন্তু উত্তম সরকারের বিরুদ্ধে পুলিশ মামলা রুজু করেছে। এবং পাশাপাশি এর পরিপ্রেক্ষিতে তোমাকে জানি রাখি যে শিবুপদ হাজরা, যাকে দিনের পর দিন যার বিরুদ্ধে অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা এবং ওই এলাকার সন্দেশখালী এলাকার থানা মহিলারা, তারাই কিন্তু আজকে গোপন জবানবন্দি দিয়েছিল বিভিন্ন সময়। সেই গোপন জবানবন্দির ভিত্তিতেই কিন্তু এই উত্তম সর্দার আর শিবুপদ হাজরা, শেখ শাহজাহানের একদম পাহাড় ডানাত, এই দুজনকে কিন্তু আবারও পুলিশ গণধর্ষণের মামলা রুজু করলো। বেশ নজর থাকবে, নজর রাখো। এই মুহূর্তে সব থেকে বড় খবর, গোটা রাজ্যের বড় খবর, উত্তম সর্দার ও শিবু হাজরার বিরুদ্ধে গণধর্ষণের মামলা দায়ের করেছে পুলিশ। এই মুহূর্তের বড় খবর। এই মুহূর্তের সব থেকে বড় খবর, সন্দেশখালী কাণ্ডে শিবু উত্তমের বিরুদ্ধে নয়া মামলা। শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দার ও শিবু হাজরার বিরুদ্ধে গণধর্ষণের মামলা দায়ের করলো সন্দেশখালী থানার পুলিশ। ওই মামলায় উত্তমকে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন। এই মুহূর্তে সব থেকে বড় খবর, শিবু উত্তম শাহজাহানের ডান হাত এবং বাঁ হাত বলেই সন্দেশখালীতে পরিচিত তৃণমূল কংগ্রেস নেতা তাদের বিরুদ্ধে এবার নতুন মামলা দায়ের করা হয়েছে। শাহজাহানের 2 ঘনিষ্ঠর বিরুদ্ধে এবার গণধর্ষণের মামলা দায়ের করা হয়েছে পুলিশের তরফ থেকে। এই মুহূর্তে সব থেকে বড় খবর, শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দার ও শিবু হাজরার বিরুদ্ধে গণধর্ষণের মামলা দায়ের। উত্তম সর্দার
এবং শিবু হাজরার বিরুদ্ধে, যদিও শিবু হাজরার টিকি এখনো পর্যন্ত ছুঁতে পারেনি পুলিশ। উত্তম সর্দারকে 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে, কিন্তু শিবু হাজরা কোথায়? এখনো তার টিকি ছুঁতে পারেনি পুলিশ। এরপরে কি করবে পুলিশ? তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারাই বা গোটা বিষয়টাকে দেখছে কিভাবে? পলিটিক্যাল রিয়াকশন আসতে শুরু করেছে। কে কি বলেছেন পরপর শোনাবো। তৃণমূল কংগ্রেস যে জিরো টলারেন্স টু করাপশন বলে, তৃণমূল পরিচালিত সরকার যে নিউট্রালি কাজ করে, নিরপেক্ষভাবে কাজ করে এবং দলমত নির্বিশেষে দোষীদের চিহ্নিত করে শাস্তি দেয়, সেটা আরও একবার প্রমাণিত হলো। তৃণমূল কংগ্রেসের সরকার আজকে নিদর্শন স্থাপন করছে, সেটা দেখে বিজেপির শেখা উচিত। টেলিফোনে আমরা যোগাযোগ করেছি সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজন দা, শুভজিৎ রয়েছে, আপনি তো পুরো খবরটা শুনলেন এবং তৃণমূল কংগ্রেসের রিয়াকশনটাও শুনলেন, কি বলবেন? তৃণমূল কংগ্রেসের রিয়াকশনটা শুনে আমার মনে হলো এক কান কাটা হলেও তবু কিছু কাণ্ডজ্ঞান থাকে, দুকান কাটার মতন করে চললে ওরকম রিয়াকশন হয়। এটা নাকি জিরো টলারেন্স। কোনটা জিরো টলারেন্স? যে শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে অবশেষে শেষমেশ পুলিশ গণধর্ষণের মামলা যোগ করেছে, এটা নাকি জিরো টলারেন্স। নাকি এইটা আসলে টলারেন্স যে সব যত অপরাধী করুক না কেন, মহিলাদের ওই রকম ভাবে মুখ খোলার পরেও তাকে ধামাচাপা দেবার চেষ্টা করা, অর্থাৎ অপরাধীদের পাশে দাঁড়িয়ে কত বেশি সহনশীল মনোভাব নেওয়া যায় অপরাধীদের পক্ষে, এটা তার প্রমাণ। চাপে পড়ে বাধ্য হয়ে করব না, ভুল। মুখ্যমন্ত্রী সেদিনও বলেছেন চক্রান্ত। বিধানসভায় মুখ্যমন্ত্রী যদি চক্রান্তই বলে থাকেন তাহলে আজকে দিলেন কেন? আজকে শান্তনু সেন এই কথা বলছেন, কিন্তু কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বলেছিলেন আপনারা, সিপিএম ওখানে অশান্তি করছে, বিজেপি ওখানে অশান্তি করছে, দুটো কথার মধ্যে তো সম্পূর্ণ অমিল। আমি সেটাই বলছিলাম, আপনি তৃণমূলের কথার মধ্যে যদি যুক্তি খুঁজতে চান, তার চাইতে অপরাধ আর কিছু হতে পারে না। তৃণমূল যুক্তিতে চলবে না, কখনো হয় না। যুক্তি একটাই, বাবা যত পারো টাকা লুট করো, লুটের ভাগ 25-75 দাও, দিয়ে মোটামুটি একটা মিলে ঝুলে চলো, এই তো। আরেকটা বেশি কিছু না। বাকি তুমি গ্রামে কি করবে, চোখ রাগাবে, জবরদস্তি করবে, মাঝরাতে হারেমখানায় নিয়ে যাবে কি যাবে না, ওটা পুলিশের সঙ্গে হিসাব বুঝে নাও, এই তো সহজ কথা। এতদিন ধরে বুঝছিল না, মানছিল না। আজকে যখন যোগ করেছে, যে অফিসার, পুলিশের অফিসাররা আজকে এই মামলা ধারা নতুন যোগ করলেন, তাদের বিরুদ্ধে অ্যাকশন কি হবে? ঘটনা তো গতকাল ঘটেনি, পরশু ঘটেনি, তার আগের ঘটনা। জানতেন না, জানাবার পরেও জানতেন না, বলার পরেও মানতেন না, আজকে মানতে হলো। তার মানেটা হচ্ছে অপরাধ ধামাচাপা দিতে দিতে আর শেষমেশ পারলেন না। জনরোষে আমি বলছি গ্রেপ্তার করতে হবে এদের। বেশ, নজর থাকবে, আমাদের নজর থাকবে, আমরা নজর রাখবো। সুজন দা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুজন চক্রবর্তী যে অভিযোগটা তুললেন যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আগে এক কথা বলেছিলেন, আজকে আরেক কথা বলছেন কেন? রাহুল সিনহা আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি নেতা টেলিফোনে। রাহুল দা, শুভজিৎ রয়েছি, খবর তো নিশ্চয়ই আপনি শুনেছেন। মানে অবশেষে কোথাও গিয়ে এই শিবু আর উত্তমের বিরুদ্ধে গণধর্ষণের মামলা দায়ের করেছে পুলিশ। এটা কি চাপে পড়ে, কি মনে হয় আপনার? না না, দেখুন, গাধা ঘুলিয়ে জল খায়। তৃণমূলের অবস্থাটা খানিকটা সেই রকম, যে আগেই যদি ব্যবস্থা নিত তাহলে সরকারের স্বচ্ছতাও থাকতো, সরকারের নিরপেক্ষতাও থাকতো, আর জনগণের প্রতি দায়বদ্ধতাও থাকতো। কিন্তু এই সরকার যখন মানুষ পরিষ্কার ভাবে আঙুল ওঠাচ্ছে তৃণমূলের দিকে, আর পার্টিটা ধর্ষণকারীদের পার্টি হয়ে দাঁড়াচ্ছে, কারণ পার্টি অফিসে ধর্ষণ হচ্ছে, এইরকম একটা ঘটনার পর যখন দেখতে আর কোনো দিকে কোনো রাস্তা নেই, তখন সেই পদক্ষেপ করা হলো। জ্যোতিপ্রিয় মল্লিকের দেখুন 3.5 মাস লাগলো জ্যোতিপ্রিয় মল্লিক চোর এটা বুঝতে। তখনই করলে সম্মান বাঁচত। অতএব এই সরকার যেটা করে ঠেকায় করে, গুলিয়ে জল খাওয়ার অভ্যাস সরকারের, সেই গুলিয়ে জল খায় আর সেটাই খেয়েছে। ধন্যবাদ রাহুল। আমরা কথা বললাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। এই মুহূর্তে নিঃসন্দেহে গোটা রাজ্যের বড় খবর, অবশেষে শিবু উত্তমের বিরুদ্ধে গণধর্ষণের মামলা দায়ের করল পুলিশ। এই মুহূর্তের বড় খবর।
এদিকে সন্দেশখালী কাণ্ডের মধ্যে ডিআইজি বারাসত রেঞ্জ সুমিত কুমারকে বদলি হলেন ডিআইজি সিকিউরিটি পদে। আরো একটা বড় খবর ব্রেক করছি আমরা। সন্দেশখালী কাণ্ডের মধ্যে ডিআইজি বারাসত রেঞ্জ সুমিত কুমারকে বদলি হলেন ডিআইজি সিকিউরিটি পদে। এটা কি রুটিন বদলি নাকি এর পিছনে কোনো অঙ্ক কাজ করছে? দীক্ষা ভুঁইয়া আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী। দীক্ষা, দেখো আজকে একাধিক আইপিএস বদল হয়েছে, রুটিন মাফিক সেই আইপিএস বদল হয়েছে। তার মধ্যে দেখা যাচ্ছে ডিআইজি বারাসত রেঞ্জে যিনি ডিআইজি রয়েছেন সুমিত কুমার, তাকে বদলি করে ডিআইজি সিকিউরিটিতে নিয়ে আসা হয়েছে এবং তার জায়গায় নিয়ে আসা হয়েছে ভাস্কর মুখোপাধ্যায়, যিনি দীর্ঘদিন বারাসত সামলেছেন এসপি হিসেবে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই বদলি জল্পনা শুরু হয়ে যাচ্ছে, কারণ এখন সন্দেশখালীর আবহে এই বদলি হয়েছে বলে। তবে এটাও বলা প্রয়োজন যে সুমিত কুমারকে যে জায়গায় পোস্টিং করা হয়েছে সেটাও কিন্তু কোনো খারাপ পোস্টিং নয়। ডিআইজি সিকিউরিটি অর্থাৎ কিনা যারা ভিআইপি সিকিউরিটি দেখেন সেই জায়গায় তাকে ডিআইজি হিসেবে নিয়ে আসা হয়েছে। কিন্তু যেহেতু সন্দেশখালী আবহে এই ধরনের বদলি হয়েছে, সেই কারণেই অনেকেই জল্পনা করছেন যে সন্দেশখালী কাণ্ডের জেরেই তাকে বদলি করা হয়েছে। ধন্যবাদ দীক্ষা। সন্দেশখালীর মানুষ রাস্তায় নেমে এসেছেন। অনেকেই বলছেন, যারা রাজনীতি নিয়ে চর্চা করেন, যে এটাকেই বোধহয় জনজাগরণ বলে, আর এখানে কি কোথাও গিয়ে ব্যাকফুটে রাজ্যের শাসক দল, এই প্রশ্ন অনেকে তুলছেন। আর ঠিক এই অবস্থায় তৃণমূল কংগ্রেস কি ড্যামেজ কন্ট্রোল করতে চাইছে? আগামীকাল ন্যাজাটে যাবেন দুই মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু। সন্দেশখালী শেহরা বাজারে সভা করার কথা ছিল তৃণমূল কংগ্রেসের, কিন্তু কর্মসূচিতে বদল হয়েছে। ঠিক হয়েছে আগামীকাল ন্যাজাটে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলবেন পার্থ এবং সুজিত। ৩রা মার্চ সন্দেশখালীতে বড় জনসভা করবে শাসক দল, যেমনটা দাবি করেছেন তারা। সেই সবার প্রস্তুতি খতিয়ে দেখবেন দুই মন্ত্রী। আর বিরোধীরা ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন। প্রবল জনরোষেই কি এই কর্মসূচিতে বদল আনলো শাসক দল? যারা রাজনীতি নিয়ে চর্চা করেন তারা প্রশ্ন তুলতে শুরু করেছেন, তাহলে পার্থ ভৌমিক সেদিনকে কেন হঠাৎ করে বলেছিলেন 18 তারিখের পর খেলা ঘুরে যাবে? তাহলে কি নেহাতি একটা মুখ ফসকে কথা বেরিয়ে গেছিল, নাকি কর্মসূচি ঘোষণার পর শাসক দল অনুমান করতে পেরেছে যে কর্মসূচি এখন অনুকূল নয়? জল মাপতে কি ভুল হয়েছিল শাসক দলের? এই প্রশ্ন তুলছেন কেউ কেউ। আমরা কালকে যাবো সন্দেশখালীতে, যে জায়গাটা আমাদের 141 নেই সেই জায়গায় যাব, সাহারা বলে একটা জায়গা। ওখানে গিয়ে আমাদের কর্মীদের সাথে এবং সাধারণ মানুষের সাথে কথা বলবো। অভাব অভিযোগগুলো আমরা বলেছি শুনতে, আর আমরা কালকে আর একটু শুনবো। আইন ভেঙে কিছু করবো না, যেটা নিয়ম আছে সেই নিয়ম মেনে করবো। ইতিমধ্যে আমাদের রাজ্য সরকার আপনারা দেখেছেন, তারা হস্তক্ষেপ করেছে এবং রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন যে আমাদের মহিলা কমিশন যেটা আছে রাজ্য, তারাও গেছে, তাদের কথা শোনা হচ্ছে, পুলিশ যাচ্ছে এবং সব রকমভাবে বলছি মানে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে একবার দেখুন। বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিপূরণের আশ্বাস দিচ্ছেন তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা। বিধায়ক সুকুমার মাহাতোর পর ড্যামেজ কন্ট্রোলে সেখানকার নেতাকর্মীরাও ক্ষতি যা হওয়ার হয়ে গেছে, জমি ফিরে পাবো কি প্রশ্ন করছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন ভোট আসছে, তাই নেতাদের আনাগোনা বাড়ছে। পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী নিজে, বিধানসভায় ভাষণ দিয়ে পর্যন্ত পাশে দাঁড়িয়েছেন। শিবু হাজরাদের কণ্ঠে মুখ্যমন্ত্রী কথা বলেছেন। গ্রামে তৃণমূল পিঠ বাঁচানোর জন্য না কোন কারণে এখন কার্যত লোকের কাছে যাচ্ছে? স্বীকার করে নিচ্ছে কি যে শিবু হাজরা, শাহজাহানরা যেভাবে দল চালিয়েছে সেটা একেবারে লুঠেরার দল। কলকাতায় ফিরি। কলকাতা পুরসভা 2024-2025 অর্থবর্ষের বাজেট পেশ। গত 23-24 অর্থবর্ষে রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল তার থেকে 670 কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। বেশ কয়েকটি বিভাগ রাজস্ব আদায় করতে ব্যর্থ হয়েছে, স্বীকার করে নেন মেয়র ফিরহাদ হাকিম। সেই বিভাগগুলোর মধ্যে অন্যতম পার্কিং বিভাগ। 2023-24 অর্থবর্ষে পার্কিং বিভাগের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল 100 কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে মাত্র 21 কোটি টাকা। অর্থাৎ কলকাতা পুরসভার বিভিন্ন বিভাগের কারণে যে রাজস্ব আদায়ের ক্ষতি হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই পার্কিং বিভাগ। আরও এরকম কয়েকটা ডিপার্টমেন্ট আছে যেখানে আমাদের যেটা ভেবেছিলাম ততটা হয়নি, কিন্তু আমরা কলকাতার মানুষের স্বার্থে লস অফ রেভিনিউ এটাকে আমরা আটকে, যাতে মানুষের সেবায় কলকাতা পৌরসভা নিয়োজিত হয়, কারোর পার্সোনাল বেনিফিট না হয়ে যায়, এটা নিশ্চিতভাবে আমরা দেখব। গত 7-10 দিন ধরে সন্দেশখালী এলাকায় বিভিন্ন
বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। 9 তারিখে জেলিয়াখালী অঞ্চলে একটা পোল্ট্রি ফার্মে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং কিছু জায়গায় আর্সন করা হয়। এতে পুলিশ বিভিন্ন মামলা রুজু করেছে এবং তার ইনভেস্টিগেশন চলছে, এটা আপনারা সবাই জানেন। তারপর থেকে গত 7 দিনে আর কোনো অপ্রীতিকর ঘটনা সন্দেশখালী এলাকায় হয়নি। ওখানকার সিচুয়েশন এখন পিসফুল এবং আন্ডার কন্ট্রোল। অনেক সিনিয়র অফিসার্স এবং যথেষ্ট পরিমাণে ফোর্স ইনক্লুডিং লেডি ফোর্স ডিপ্লয়েড আছে সন্দেশখালীর বিভিন্ন এলাকাতে। এই সবের মাঝখানে যা একটা অভিযোগ উঠে এসেছে যে মহিলাদের যৌন নির্যাতন, এই বিষয়ে আমরা বিভিন্ন মাধ্যমে অনেকবার বলেছি এবং আরেকবার আমি বলতে চাই যে যদি কারোর কোনো অভিযোগ থাকে তারা নির্দ্বিধায় নির্ভয়ে পুলিশের কাছে এসে কমপ্লেন জানাতে পারেন। আমরা ইনভেস্টিগেশন করব এবং যথাযথ আইনি পদক্ষেপ নেব। আপনারা জানেন গত কয়েকদিন ধরে রাজ্য পুলিশের একটি বিশেষ টিম 10 জন লেডি অফিসার, যাদের নেতৃত্বে 2 জন সিনিয়র লেডি ডিআইজি র্যাঙ্কের অফিসার রয়েছেন, তারা জায়গায় জায়গায় গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলেছেন এবং কারোর কোনো কমপ্লেন্স থাকলে তারা সেটা নিয়েছেন। আমি আরেকবার বলতে চাই যে সন্দেশখালী এলাকায় এখন পিসফুল আছে এবং শান্তি বজায় আছে। কেউ যদি শান্তি ভঙ্গ করার চেষ্টা করে আমরা এর কড়া পদক্ষেপ নেব। গত বিষয়ে একটা জিজ্ঞাসা আপনার কাছে, শিবু হাজরা এবং উত্তম সর্দার তাদের বিরুদ্ধে কোনো নতুন সেকশন অ্যাড করা হয়েছে? এটা একটা কেসে এরকম একটা তথ্য উঠে এসেছে, এটা আমরা দেখছি, ঠিক আছে, এবং সেকশন অ্যাড করা হলে আমরা কি সেকশন অ্যাড করা হয়েছে এটা এখনো চলছে, আমরা অ্যাড করব। উত্তম সরকারকে গ্রেফতার করা হয়েছে গণধর্ষণ ও হত্যার চেষ্টার অভিযোগ হয়েছে তার বিরুদ্ধে।